আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের উপরে ষষ্ঠ লেকচার অনুষ্ঠিত হবে। এর আগের 5টা লেকচারে আমরা এই অধ্যায়ের সব কিছুই শেষ করে ফেলেছি, থিওরি টাইপের যত কিছু ছিল। আজকে আমরা সিকিউ প্র্যাকটিস করব। সিকিউ প্র্যাকটিসের আগে একটা ছোট টপিক বাদ আছে, সেই টপিকটা শেষ করে নিই। দেখবেন এখান থেকে এমসিকিউ আসে আর কি, এখান থেকে এমসিকিউটা বেশি আসেন। আমি আপনাকে দেখাই কোন টপিকটা বাদ আছে। আপনারা টপিকের নাম লিখে ফেলেন, সেটা হচ্ছে যে বলের ঘাত। এটা টপিকের নাম হচ্ছে বলের ঘাত। বলের ঘাত ও, দেখছেন ঘাত বানান দিয়ে লিখতেছি, বলের ঘাত ও ঘাত বল, এটা হচ্ছে টপিকের নাম। এখন আমি আপনাকে কি করব, এই বলের ঘাত আর ঘাত বল কি জিনিস আমি আপনাকে একটু বোঝাবো। তো প্রথমেই লিখে ফেলেন ঘাত বল। ঘাত বল, ঘাত বল। আচ্ছা দেখেন তো, নামের মধ্যে বল আছে না, তার মানে এটাও একটা বল। আর ঘাত বল কি জিনিস? এটা হচ্ছে যে মানে এমন একটা বল যেটা খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে। যেমন মনে করেন আপনি আপনার বন্ধুকে একটা খুবই জোরে ঘুষি মারলেন অথবা কিল মারলেন। ওই ওই ঘুষিটা কয় কয় সেকেন্ডের মধ্যে মারেন? নিশ্চয়ই 1 সেকেন্ডের মধ্যে মারেন। আপনি কি ওটা 5 সেকেন্ড ধরে মারেন? মারেন না। মানে খুবই অল্প সময়ের মধ্যে একটা কিল মারেন। মানে মনে করেন আপনার বন্ধু আপনাকে এসে বলল, বন্ধু আমাকে ঘাত বলটা বুঝিয়ে দাও তো। তারপরে তুমি তুমি কি করবা? তুমি তোমার বন্ধুকে একটা ঘুষি মেরে দেবা। ঘুষি মারার পরে বলবা এটাই ঘাত বল, এটা খুবই অল্প সময়ের জন্য ক্রিয়া করলো। আর এই যে তুমি তো একটা মারলা, মানে কি ওখানে একটা বল প্রয়োগ করলা, ফোর্স দিলা, তো ওটা খুবই কম সময়ের জন্য হইলো, তাহলে ওটাই হচ্ছে ঘাত বল। তার মানে যে বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাকে আমরা কি বলি? ঘাত বল বলি। তাহলে আমরা লিখবো যে বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাকে ঘাত বল বলে। তাকে ঘাত বল বলে। খুবই ভালো কথা বলেন তো, ঘাত বলের সংজ্ঞাটা কি বোঝা গেছে? মানে যে বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করবে তাকে আপনি ঘাত বল বলবেন। এখন 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 আর একটা কথা লিখলাম না, বলের ঘাত। এখন আসেন বলের ঘাতের সংজ্ঞাটা দেখি। ঘাত বলে এক প্রকার বল, তার মানে ঘাত বলের সব কিছু বলের মতো। ঘাত বলের যেই একক সেটা বলের এককের মতো, ঘাত বলের যেই মাত্রা সেটা বলের মাত্রার মতো, সব কিছু এক। ঠিক আছে, এখন আসেন আমরা বলের ঘাতকে চিনব। ঘাত, দেখেন বলের ঘাতটা আমরা দেখি। বলের ঘাত হচ্ছে এটা এটা আসলে কোনো ওইভাবে আমাদের থিওরিটিক্যাল সংজ্ঞা নাই, ম্যাথমেটিক্যাল একটা সংজ্ঞা আছে। সেটা হচ্ছে যে ঘাত বল এবং ওই বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। কি বলবেন? ঘাত বল। এটা থিওরিটিক্যাল সংজ্ঞা নাই, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সংজ্ঞা আছে। সেটা হচ্ছে যে ঘাত বল ও বলের ক্রিয়াকাল মানে সময়, বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কি বলবো? বলের ঘাত বলবো। বলের ঘাত বল। তাহলে এখন আপনার প্রশ্ন হচ্ছে বলের ঘাতকে আপনি কি দ্বারা প্রকাশ করবেন? আপনি যে কোনো কিছু দ্বারাই প্রকাশ করতে পারেন, তবে আমরা বেশিরভাগ জায়গায় বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করি। লিখবেন একে যে দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। তাহলে দেখেন সংজ্ঞা থেকে আমরা এই গাণিতিক সূত্রটা লিখতে পারি। কি বলতেছে? ঘাত বল। তো ঘাত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারবো, যেহেতু এটা একটা বল। তাহলে আমরা কি লিখতে পারবো? বলের ঘাত জে ইজ ইকুয়াল টু ঘাত বল, মানে এফ আর বলের ক্রিয়াকালের, এই যে এফটা যেই সময় ধরে কাজ করতেছে সেটা ধরলাম টি। তাহলে কি ঘাত বল হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। ঘাত বল ও ওই ঘাত বলের ক্রিয়াকালের যে গুণফল তাকে আপনি বলতে পারবেন হচ্ছে বলের ঘাত। এটা হচ্ছে বলের ঘাতের সূত্র। এটা হচ্ছে বলের ঘাতের সূত্র। ঠিক আছে, এটা মনে রাখবেন। আরেকটা সূত্র আছে, আমি আপনাকে দেখাই ওটা কিভাবে আসে। দেখেন এই যে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি না? আপনি এফ সমান কি জানেন বলেন তো? এই এফ সমান কি বলো? এম এ। এম এ। তার মানে এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারবেন, এম এ ইন্টু টি। আবার এম এ সমান কি বলেন তো? এ হচ্ছে ত্বরণ, ত্বরণ সমান কি ছিল বলেন? এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ছিল না, মনে আছে?
আচ্ছা, দেখছেন সবকিছু কানেক্টেড। তারপরে কি, এই আপনি চাইলে এইটি আর এইটি কাটিয়ে দিতে পারবেন। যদি কেটে দেন তাহলে যে সমান থাকবে কি দেখেন তো, এম ভি মাইনাস ইউ। আচ্ছা, তাহলে আপনি কি লিখতে পারবেন, যে ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখানে কি হলো দেখেন তো, এই যে আমাদের যে সমান আমরা এখন লিখতে পারবো এম ভি মানে কি, এই যে এটা ভি হচ্ছে শেষ বেগ, তাহলে এটা হচ্ছে শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস এম ইউ কি, ইউ যেহেতু আদিবেগ তার মানে এটা হচ্ছে আদি ভরবেগ। ভরবেগ তো আপনি চিনেন, আপনাকে ভরবেগ সম্পর্কে গতকালে পুরো একটা ক্লাস নিয়েছি আর কি, আদি ভরবেগ। ঠিক আছে। আর এই যে একটা কিন্তু জিনিস জানেন, এটা হচ্ছে দেখেন কি করতেছি, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করতেছি, তার মানে পার্থক্য করতেছি। এই যে কোনো কিছুর পার্থক্যকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। এটা আপনাকে অনেক জায়গায় হেল্প করবে। যে কোনো কিছুর পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডেল দ্বারা প্রকাশ করি। আর যেহেতু ভরবেগ তার মানে আমরা লিখতে পারবো কি বলেন তো, এই যে পি টু মাইনাস পি ওয়ান, শেষ ভরবেগকে যদি আমরা পি টু দ্বারা প্রকাশ করি আর আদি ভরবেগকে যদি পি ওয়ান দ্বারা প্রকাশ করি, তাহলে পি টু মাইনাস পি ওয়ান লিখতে পারবো। আর পি টু মাইনাস পি ওয়ানকে আপনি কি লিখতে পারবেন, ডেল পি লিখতে পারবেন। ডেল পি মানে হচ্ছে পার্থক্য। পার্থক্যটা কি, এই শেষ মাইনাস ইনিশিয়াল, শেষ মাইনাস মানে শুরু, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমি আপনাকে লিখে দিই, কোনো জায়গায় যদি আপনি দেখেন ডেল এক্স, ডেল এক্স মানে হচ্ছে এক্স এর ফাইনাল ভ্যালু, মানে একদম শেষের ভ্যালু মাইনাস এক্স এর ইনিশিয়াল ভ্যালু। এটা মনে রাখবেন। আর দেখবেন সামনে আমরা অনেক জায়গায় এটা, সামনে অনেক অধ্যায় এটা ইউজ করবো। হ্যাঁ, আমি আজকে বললাম, আপনি এটা মনে রাখবেন। ডেল মানে কি, ডেল মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কি বলেন তো, ডেল মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। মনে থাকবে? বলেন তো মনে থাকবে কিনা, মনে থাকবে? তাহলে দেখেন আমরা কি পাইলাম, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে ওই আমাদের বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তার মানে আমরা বলের ঘাতের সূত্র পাইলাম টোটাল দুইটা, সেটা হচ্ছে যে জে ইজ ইকুয়াল টু এফ টি, আর একটা সূত্র পাইলাম হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এটাকে ছোট করে লিখতে পারি ডেল পি হিসেবে। এটা হচ্ছে বলের ঘাতের সূত্র। এখন আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, পরিবর্তন। তার মানে ভরবেগের পরিবর্তন হিসাব করলেই আমরা বলের ঘাতকে পেয়ে যাব। এটা হচ্ছে বলের ঘাতের থিওরি ছিল। বলেন তো এই থিওরিটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। এবার আসেন আমরা কি, এখন যেহেতু আমরা অঙ্কে যাব, অঙ্কে যাওয়ার আগে আমাদের কাজ হচ্ছে সূত্রগুলো একবার দেখে নেওয়া। এই অধ্যায়ে আমরা খুবই কম সূত্র শিখেছি। দেখবেন তো আমরা কয়টা সূত্র মুখস্থ করছি, খুবই কম। তো একবার সূত্রের রিভিউটা দিয়ে দিই। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে ফর্মুলা রিভিউ, ফর্মুলা রিভিউ। আপনার পরীক্ষার ম্যাথে, মানে পরীক্ষার আগের দিন আপনার কাজ হবে সিকিউ করার আগে এই যে এই পেজটা আর কি একবার রিভাইজ করে নেওয়া আর কি, যাতে আপনি পরীক্ষার এই প্রশ্নগুলো সূত্রে অন্তত বেঁধে না যান। তা আসেন আমি আপনাকে সূত্রগুলো লিখে দিই। এই অধ্যায়ে প্রথম যে সূত্র আমরা শিখছিলাম সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। একটু সাদা কালি দিয়ে লিখি। আমরা প্রথম সূত্র শিখছি কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? শিখছি না, শিখছি এটা। আচ্ছা, যদি আমাদের একাধিক বল থাকে এবং বলগুলো যদি একই দিকে থাকে, মনে করো দুইটা বল আছে, এফ ওয়ান ও এফ টু বল আছে, এবং এই দুইটা বল হচ্ছে আমাদের একই দিকে, একই দিকে, একই দিকে থাকলে কি করতে হয় বলো তো, যোগ করতে হয়, মনে আছে? আচ্ছা, তাহলে কি করবা, এফ ওয়ান যোগ এফ টু সমান এম এ লিখতে পারবা। মানে এফ ওয়ান এফ টু মিলেই এই এম ভরের বস্তুটাকে এ ত্বরণ দিবে, এটাই হচ্ছে এর অর্থ। আর আমাদের মনে করো আবারও দুইটা বল আছে, এফ ওয়ান ও এফ টু বল, কি বিপরীত দিকে, বিপরীত দিকে। তার মানে এখানে দিকটা কনসিডার করতে হবে। কেন? কারণ বল হচ্ছে ভেক্টর রাশি, দিক কনসিডার না করলে তো ভুল হবে। তার মানে একদিককে বিপরীত দিকে মানে কি, একটা বল যদি এদিকে হয় আর একটা বল হচ্ছে তার বিপরীত দিকে, তার মানে একদিককে যদি তুমি পজিটিভ ধরো আর একদিককে তোমার নেগেটিভ ধরতেই হবে। তাহলে ধরো আমরা এফ ওয়ানের দিককে পজিটিভ ধরলাম, তাহলে কি এফ ওয়ান পজিটিভ হবে আর এফ টু নেগেটিভ হবে, কারণ ওটা তো তার উল্টা দিকে, তাই না? তাহলে এফ ওয়ান মাইনাস এফ টু হয়েছে, বুঝতে পেরেছো? এটা সমান আমরা প্রথমত ওই বলের থেকে এই তিনটা সূত্র দেখেছিলাম। এই তিনটা সূত্র কি বোঝা গেছে? বুঝেছো কি? আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আমরা দেখেছিলাম,
এখন এই যে এটা এই যে তিনটা সূত্র কোন ক্ষেত্রে জানো? এই তিনটা সূত্র হচ্ছে কোনো একটা বস্তু যদি উলম্ব তল বরাবর চলে, এই তিনটা সূত্র হচ্ছে কোনো একটা বস্তু যদি এরকম চলে আর কি। আমি তোমাকে দেখাই, আসলে এই পেজটা যদি বুঝো আর কি, অঙ্কগুলো দেখবা একদম পানি ভাত হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করো। এরকম তল বরাবর যদি কোনো একটা বস্তু চলে, আনুভূমিক তল যাকে তুমি বলো, এরকম তল বরাবর চলবে, এখানে একটা বল দিবা এফ, এম ভরের বস্তু এ ত্বরণ প্রাপ্ত হবে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে এই সূত্রগুলা, যদি বস্তুটা আসলে এইভাবে পড়ে, উপর থেকে নিচে পড়তেছে, হ্যাঁ, বস্তুটা যদি এরকম পড়ে, মনে করো এটা হচ্ছে আমাদের বস্তু, এটা আমরা উপর থেকে নিচের দিকে ফেলবো আর কি, এরকমভাবে নিচের দিকে পড়তেছে, যদি এরকম হয় তাহলে এক্ষেত্রে আমাদের এক্ষেত্রেও তো আমরা বল পাবো। এক্ষেত্রে যে বল পাবো সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে বল। তাহলে এখানে এর পরিবর্তে আমরা কোন সূত্র ব্যবহার করি বলো তো? এর পরিবর্তে আমরা জি ব্যবহার করি আর কি। তাহলে তখন হয়ে যায় এফ ইজিক্যাল টু এম জি। বুঝতে পেরেছো? বলো তো, বুঝেছো তুমি? হ্যাঁ, তার মানে আনুভূমিক তল বরাবর যদি থাকে এই সূত্রগুলো, আর উলম্ব তল বরাবর থাকলে এই সূত্রটা। খুবই ভালো কথা। এরপরে আমরা অভিকর্ষজ বল নিয়ে পড়াশোনা করেছিলাম। অভিকর্ষজ বলের মধ্যে প্রথমত আমাদের 5 নম্বর সূত্র, এবার আসি। অভিকর্ষজ বলের মধ্যে 5 নম্বর সূত্র ছিল ওই যে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা পেয়েছিলাম, মহাকর্ষ অভিকর্ষ বল নিয়ে পড়াশোনা করছি। তো নিউটনের মহাকর্ষ সূত্র ছিল জি ইজিক্যাল টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখানে এম ছিল হচ্ছে m1 m2 ছিল হচ্ছে ওই দুইটা বস্তুর ভর, ডি ছিল হচ্ছে ওই যে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, মানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে ডি ছিল। জি হচ্ছে একটা ধ্রুবক ছিল, যাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলতাম, যার মান কত ছিল বলো তো? মুখস্থ করেছো কি? 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু। তোমার কি মনে হয় এটা আমার একদিনে মনে আছে? জীবনেও না। ওই হয়ে যায়, পড়তে থাকবা, পড়তে পড়তে হয়ে যাবে, একদিনে কিন্তু মনে থাকবে না, এতটুকু মাথায় রাখবা। তারপরে তারপরে এটা যদি আমাদের মনে করো দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে তখন তাকে আমরা বলতে পারি হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলকে তুমি এভাবে লিখতে পারবা, জি বড় হাতের এম, পৃথিবীর ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতাম, বস্তু ছোট তাই ছোট হাতের এম দ্বারা প্রকাশ করতাম, আর ওই পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী কেন্দ্র পর্যন্ত দূরত্ব তাকে আমরা ডি দ্বারাই প্রকাশ করি, অত আরটা নিয়ে আসার দরকার নাই, ডি স্কয়ার, এটাই আর কি। তাহলে এখানে জি এর মানও সেম। আর তারপরে আমরা আর একটা সূত্র দেখেছিলাম, ওই যে কোনো একটা বস্তু যদি আমাদের পৃথিবী থেকে হাইটে থাকে, মানে উচ্চতায় থাকে, অথবা পৃথিবীর গভীরে যায়, তখন আমাদের জি এর মানটা চেঞ্জ হয়। আচ্ছা, তখন আমরা জি নিয়ে একটু পড়াশোনা করব। তো তারপরে আমাদের এটা 6 নম্বর গেল। 7 নম্বর সূত্র, অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু, আমরা সূত্র প্রমাণ করেছিলাম, সেটা হচ্ছে যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সূত্র কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। তার মানে আমাদের দেখো এই তিনটা সূত্র আছে। তো এখান থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপরে নির্ভর করে না। কারণ কি, এখানে বস্তুর ভর কিন্তু নাই। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এর ভিতরে কিন্তু বস্তুর ভর নাই। তাই এখান থেকে তোমাকে প্রশ্ন করে প্রমাণ করো যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, তখন এটা প্রমাণ করতে হয়। আর এই প্রমাণটা তোমাকে আমি দেখাইছি। তাহলে এই গেল প্রমাণ। এবার আমরা জি এর মানটা পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয় সেটা একটু দেখি। দেখো জি এর মান, জি কি, জি লিখতেছি, জি, এই পেজ দুটা অনেক সুন্দরভাবে নোট করে রাখবা, দরকার হলে সামনে মেরে রাখবা, বুঝছো? তাও যেন না ভুলো। জি এর মান, এখন দেখো পৃথিবী যেহেতু পুরোপুরি গোলাকার না, একটু কমলা লেবুর মতো এরকম চ্যাপ্টা আর কি। এরকম চ্যাপ্টা হওয়ার কারণে কি হয়, এরকম চ্যাপ্টা হওয়ার কারণে যেটা হয়, পৃথিবীতে একটা ব্যাসার্ধ আছে, এটা মনে করো পৃথিবীর কেন্দ্র। এটা পৃথিবীর যদি কেন্দ্রই হয়, তাহলে পৃথিবীর একটা ব্যাসার্ধ তো নিশ্চয়ই আছে, মনে করো এটা সেই ব্যাসার্ধ আর কি, এটাও ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ তো এখানেও একটা পাবা, এখানেও একটা পাবা, এটাও পাইলা ধরো। এখন এই এই যে এখানে একটা ব্যাসার্ধ আর পাইলা, আর এখানে একটা ব্যাসার্ধ তুমি পাবা, মনে করো এটা আর, এটাও আর। মনে করো এই দুইটা তো ভিন্ন নন্য, তাহলে এটাকে মনে করো আর 1 দিলাম, এটাকে মনে করো আর 2 দিলাম। তুমি চোখেই দেখতে পাচ্ছ যে আর 1টা বড় আর আর 2টা ছোট। এই যে এই চিহ্নটা যার দিকে থাকে সে হয় বড়, সেজন্য আর 1টা বড় আর 2টা ছোট দেখাই যাচ্ছে। আর আমরা জি এর সূত্র কি জানি? জি এর সূত্র জানি হচ্ছে যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন তুমি বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে যেহেতু দেখো আমাদের এখানে জি এর সাথে আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তুমি যদি উপরের দুইটাকে ধ্রুবক ধরো, তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গিয়ে একটা সমানুপাতিক চিহ্ন ওঠে, ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? তার মানে কি, আর এর সাথে জি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি আর এর মান বাড়ে জি এর মান কমবে, যদি জি আর এর মান কমে তাহলে জি এর মান বাড়বে। দেখো এই জায়গাটায় আর এর মান বেশি, এই জায়গাটায় আর এর মান বেশি হলে জি এর মান কি হবে? কম হবে। আর এই জায়গাটায় আর এর মান কম, তার মানে এখানে জি এর মান হবে বেশি। তার মানে
এই কম বেশি মানটা তুমি কই পাবো, আমি তোমাকে দেখাইছিলাম স্লাইডে, ওখান থেকে মনে রাখবা। এই যে এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তোমাকে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এটাকে বলবা তুমি বিষুবীয় অঞ্চল, বিষুবীয়। এগুলো কিন্তু সব আমাদের সিকিউতে লাগবে, তাই একটু দেখাই দিচ্ছি। এটাকে বলা হয় আমাদের মেরু অঞ্চল। এই মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল আমরা কিন্তু আমাদের বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিখি। হ্যাঁ, যদি না শিখো আমাকে বলিও, ওটা তৃতীয় যে অধ্যায়টা আছে অনেক সুন্দর একটা অধ্যায়, মজা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা একটা মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? এই যে গেল মেরু অঞ্চলে জি এর মান তোমার বইয়ে দেওয়া আছে, এই বিষুবীয় অঞ্চলে জি এর মান তোমার বইয়ে দেওয়া আছে। বইয়ে না দেওয়া থাকলে স্লাইডে দেওয়া আছে, স্লাইড থেকে দেখে নিবা বা নোট তো করেছো অন্তত। এইটা গেল জি এর মান। আর আরেকটা জায়গায় জি এর মান পরিবর্তিত হয়, তখন আমরা পৃথিবীকে একবারে সম্পূর্ণ গোলাকার ধরি। যদি কোনো একটা বস্তু পৃথিবীর এই যে পৃষ্ঠ থেকে একটা হাইটে ওঠে, তখন জি এর মানটা পরিবর্তিত হয়। আবার কোন একটা বস্তু যখন পৃথিবী থেকে একটা গভীরতায় আসে, তখন জি এর মান পরিবর্তিত হয়। তো প্রথমত আমরা হাইটটা দেখাই, তারপরে গভীরতাটা দেখাই দিব। মনে করো একটা বস্তু পৃথিবী, এই যে এটা তো আমাদের পৃথিবীর কেন্দ্র, তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে এই দূরত্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান আর কি, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। আর এখান থেকে একটা বস্তু মনে করো আমাদের এই উচ্চতায় উঠলো, তাহলে এখানে যে জি এর মান, এটা হচ্ছে জি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি এর সমান, সেটা হচ্ছে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে এই উচ্চতায় ওঠার কারণে জি এর মানটা আগের মতো থাকবে না, চেঞ্জ হবে, সেটাকে আমরা জি ড্যাশ নাম দিই, ঠিক আছে? যদি এরকম নাম দিতে পারি, তাহলে জি ড্যাশের মান হয় হচ্ছে যে আমাদের আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, ঠিক আছে? তুমি এই সূত্রটা মনে রাখবা। যদি আমরা কি করি, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠি, তখন জি এর মানটা এরকম হয়। এটা গেল পৃথিবী থেকে, যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি উঠো, দেখো এই যে এই উচ্চতায় আমি উঠছি, তাহলে জি এর মানটা এভাবে পরিবর্তিত হবে। আর একটা সূত্র আমাদের আছে, যদি আমরা কি করি, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাই, ভূপৃষ্ঠ থেকে কি করব, এইচ গভীরতায় যাব। মনে করো এখান থেকে আমরা এইচ গভীরতায় আসলাম। হ্যাঁ, আমাদের পৃথিবীর এই যে ব্যাসার্ধ, সেটা তো মনে করো আমাদের আর আছেই, আর আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আসলাম। আমি একটু সুন্দরভাবে আবার দিই যাতে তুমি চোখে দেখতে পারো। মনে করো এখান থেকে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় চলে আসলাম এখানে। তুমি ভূপৃষ্ঠে যেখানেই থাকো, তোমাকে আমি তো দেখাইছি, তুমি এখানে দাঁড়াইলে কিন্তু পড়ে যাবা না, কারণ পৃথিবী তোমাকে ধরে আছে, তো ওই যে অভিকর্ষ বল দ্বারা ধরে আছে। তার মানে এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর, আর এখান থেকে যে আমি এত দূর পর্যন্ত আসছি এইচ গভীরতা, এটা হচ্ছে যে এইচ। যদি এরকম হয়, তাহলে ভূপৃষ্ঠে আমাদের জি এর মান ছিল হচ্ছে জি, আর এখানে জি এর যে মান হবে সেটা হচ্ছে জি ড্যাশ নতুন, আর এটার মান তো তুমি জানো 9.8। তাহলে জি আর জি ড্যাশের মধ্যে যে সম্পর্ক আমি তোমাকে দেখাইছিলাম, সেটা এরকম ছিল, জি ড্যাশ ইজ ইকুয়াল টু 1 মাইনাস আর ডিভাইডেড বাই আর, আর ডিভাইডেড বাই আর না, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এখানে এইচটা কি, তুমি যতটুকু গভীরতায় আসতেছো সেটা, আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, জিটা কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মান তুমি জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তিনটা মান বসাই দিলে এই জি এর মান পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। এই আমরা মহাকর্ষ অভিকর্ষ থেকে এই তিনটা সূত্র, মানে এই সূত্রগুলোই আর কি দেখেছিলাম, আলাদাভাবে একটু মনে রাখতে হবে, অঙ্ক করতে কাজে লাগবে। তারপরে আমরা কি কি দেখলাম, আমরা আরও দেখলাম হচ্ছে আমাদের কি বলে জানি, বলের ঘাতের সূত্র দেখলাম। বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি, এবং যে সমান হয় হচ্ছে আমাদের এফটি, বল ইন্টু ওই বলের ক্রিয়াকালীর গুণফল, এবং এটা সমান আমরা আবার প্রমাণ করলাম এমভি মাইনাস এমইউ, মানে ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা সংক্ষেপে ডেল পি বলতে পারি। গেল। এরপরে আমরা কি দেখেছিলাম, এরপরে আমরা তো এটা আজকে দেখলাম, এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন রিলেটেড কিছু আমাদের সূত্র ছিল। কি কি সূত্র ছিল আমি তোমাকে দেখাই। আমরা প্রথমত ভরবেগের সংরক্ষণশীল নীতি দেখেছিলাম। ভরবেগের সংরক্ষণশীল নীতি থেকে আমরা দুইটা বস্তুর জন্য প্রমাণ করেছিলাম, m1u1 যোগ m2u2 সমান m1v1 যোগ m2v2, তাই না? প্রমাণ করেছিলাম না? এটা প্রমাণ করেছিলাম। এখন কোন একটা বস্তু যদি মানে বন্দুকের ক্ষেত্রে আমরা এটা কেমন দেখেছিলাম, বন্দুকের ক্ষেত্রে এটা আমরা দেখেছিলাম হচ্ছে যে বড় হাতের এম বড় হাতের ভি যোগ ছোট হাতের এম ছোট হাতের ভি সমান 0। এটা আমরা বন্দুকের ক্ষেত্রে দেখেছিলাম। আর নৌকার ক্ষেত্রে, নৌকায় যদি দুইটা লোক থাকে আর একটা মানে নৌকায় যদি দুইটা লোক থাকে আর নৌকা থাকে, তার মানে তিনটা বস্তু, তখন প্রথমত সবাই স্থির থাকে, তাই ওটা আমরা লিখে দিই একটু। নৌকার ক্ষেত্রে আমরা অঙ্ক করব, সমস্যা নেই। নৌকার ক্ষেত্রে ওই যে তাহলে আদি ভরবেগ সবার শূন্য হয়ে যায়, তখন হয়ে যায় m1v1 আর কি, এক কথাই
m1v1 যোগ m2v2 যোগ m3v3। এটা দেখেছিলাম, মানে একটা এটা মনে রাখলেই হয় আর কি, এগুলাকে আলাদা করে মনে রাখার প্রয়োজন আমার মনে হয় না আছে, এটুকু মনে রাখলেই এনাফ। এরপরে আমরা কি দেখেছিলাম, এরপরে আমরা গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র দেখেছিলাম। সেটা কেমন ছিল মনে থাকার কথা, মানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আদি গতিশক্তি দুইটা বস্তুর জন্য যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো এম হাফ m1 u1 স্কোয়ার যোগ হাফ m1 m2 u2 স্কোয়ার, m2 u2 স্কোয়ার সমান হাফ m1 v1 স্কোয়ার, তারপরে কত যোগ হাফ m2 v2 স্কোয়ার। এটা আমরা গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র দেখেছিলাম। এখন এরপরে আরেকটা শর্ত দেখেছিলাম, যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হইতে হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং গতিশক্তির সংরক্ষণ সূত্র দুটাকেই মানতে হবে। যদি স্থিতিস্থাপক না হয় তাহলে শুধুমাত্র ভরবেগের সংরক্ষণ সূত্রটা মানবে, এটাই আমরা দেখেছিলাম। আর ওই যে আরেকটা জিনিস কি জানি দেখছিলাম, ভুলে গেলাম, এত কিছু মনে থাকে। যাই হোক, এইগুলাই আর কি, এগুলো মনে রাখলেই যথেষ্ট। বলো তো এতটুকু মনে থাকবে এই অধ্যায়ের জন্য? মনে থাকবে? এই মনে থাকবে? থাকবে। আচ্ছা, আর আরেকটা সূত্র আমরা দেখেছিলাম মিলিত বেগের ক্ষেত্রে। মিলিত বেগের ক্ষেত্রে যে এরকম ছিল, মনে আছে না? সরি, মনে পড়ছে, মিলিত বেগ। দেখো মিলিত বেগের ক্ষেত্রে আমরা এরকম দেখছিলাম, কি যে করতেছি, দেখো মিলিত বেগের ক্ষেত্রে এরকম দেখছিলাম, ওই যে শেষে গিয়ে মিলিত হয়ে যায়, তার মানে v1 আর v2 সেম হয়ে যায়। তার মানে দুটা বস্তুর জন্য m1 u1 যোগ m2 u2 সমান m1 যোগ m2, তারপরে কমন নিয়ে দিবা v, মিলিত বেগ। আর আরেকটা সূত্র কি দেখেছিলাম, হ্যাঁ এখন তোমাকে আমি আরেকটা সূত্র লিখে দিব, এটার প্রমাণ কখনো জানার প্রয়োজন নাই তোমার, কিন্তু তোমার যদি মনে থাকে তুমি মনে রাখবা, না মনে থাকলে দরকার নেই। এই সূত্রটা তোমাদের বইয়ে আছে, দেখবা তোমাদের জাফর ইকবাল স্যার লিখে দিয়েছিল, ঠিক আছে? এখন তোমাকে অনেক সময় কি থাকে জানো, তোমাকে মানে প্রথম বস্তুর শেষ বেগ বের করতে বলে, কিন্তু প্রথম বস্তুর মানে দ্বিতীয় বস্তুর শেষ বেগ দেওয়া থাকে না। মানে কি, আমি তোমাকে বলি, তোমাকে অনেক সময় প্রথম বস্তুর শেষ বেগ বের করতে বলবে, কিন্তু দ্বিতীয় বস্তুর শেষ বেগ দেওয়া থাকবে না। দেখো তোমাকে যখন এখানে এতগুলো চালক আছে, এখানে টোটাল আটখান না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চলক আছে, সেটা কি কি m1 m2 u1 u2 v1 v2, টোটাল 6টা চলক আছে। এই 6টা চলকের মধ্যে মিনিমাম 5টা চলকের মান দেওয়া থাকলে তুমি আরেকটা চলকের মান বের করতে পারবে, কিন্তু তোমাকে অনেক সময় 4টা চলকের মান দিয়ে দিবে, সেটা হচ্ছে m1 m2 u1 u2 দিয়ে বাকি আরেকটা চলকের মান বের করতে হলো। দেখো তো 4টা চলকের মান দিয়ে দিলে কিন্তু জীবনে আমরা এই সমীকরণ সলভ করতে পারবো না, কিন্তু একভাবে একটা সমীকরণ গঠন করা সম্ভব যার মাধ্যমে 4টা চলক দিলেই আমরা একটা গাড়ির শেষ বেগ বের করে ফেলতে পারবো, সেটা v1 হোক আর v2 হোক। তো আমি সেটাই এখন দেখাবো। মনে করো আমি লিখে দিই, v1 জানতে চাইছে কিন্তু v2 দেওয়া নাই। যদি এরকম থাকে তাহলে তুমি এখানে যে সূত্রটা ব্যবহার করবা সেটা হচ্ছে যে তুমি এখানে v1 লিখবা, একটা দাগ দিবা, তারপরে কি লিখবা জানো, এখানে m1 মাইনাস m2 লিখবা, তারপর এখানে u1 লিখবা প্লাস 2 m2 u2 লিখবা, তারপরে নিচে লিখবা m1 যোগ m2 লিখবা। বিশাল একটা সূত্র, যদি কষ্ট লাগে মনে রাখার দরকার নাই, যদি ভাল লাগে মনে রাখতে পারো, সমস্যা নেই। আমি কি করতাম জানো, পরীক্ষায় এই সূত্রটা হাতে করে লিখে নিয়ে যাইতাম, মনে থাকতো না তো নিয়ে গেলাম একদিন, স্যার না দেখলেই হইল। তারপরে দেখো, এটা করবো না, মনে রাখবা, এটা মনে রাখা সহজ, ঠিক আছে? ওই যে দেখো এখানে m1 মাইনাস m2, এখানে m1 প্লাস m2, তারপরে তো এখানে আর 3টা জিনিস বাকি, এটা মনে রাখতে পারবা। তারপরে এখানেও সেম, এখানে উল্টা লিখবা, v2 যেহেতু আগে তার মানে এখানে m2 মাইনাস m1 দিবা, তারপরে এখানে আবার u2 দিবা, যেহেতু আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে চাচ্ছি। মানে আমি একটু সুন্দরভাবে লিখে দাঁড়াও, এটা তো আমাদের গেল v1 জানতে চাইছে কিন্তু v2 দেওয়া নাই। এবার এরকম হইতে পারে v2 জানতে চাবে কিন্তু v1 দেওয়া নাই আর কি। তাহলে এবার আমাদের কি হবে দেখো, এর মধ্যে v2 জানতে চাবে কিন্তু v1 দেওয়া থাকবে না, মানে v2 জানতে চাইছে v1 দেওয়া নাই। যদি এরকম হয় তাহলে তুমি v2 সমান লিখতে পারবা, একটা দাগ দিয়ে দিবা, এরকম দাগ দেওয়ার পরে এখানে যে v2 যেহেতু আগে, তাহলে m2 কে আগে লিখবা, m2 মাইনাস m1 লিখলা, তারপর এখানে u1 ছিল প্রথম বস্তুর জন্য, এখানে যেহেতু দ্বিতীয় বস্তুর শেষ বেগ তার মানে এখানে আমরা u2 লিখবো, তারপরে যোগ, এখানে দেখো m2 u2 লিখছিলাম, তাই এখানে আবার m1 u1 লিখতে হবে, তাহলে 2 m1 u1 লিখলাম, লিখার পরে নিচে যা ছিল তাই m1 যোগ m2। একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমারও কষ্ট লাগতো মনে রাখতে, তোমারও কষ্ট লাগবে, খুবই স্বাভাবিক। তাই বলে কি মনে রাখবো না? অবশ্যই মনে রাখতেই হবে।
এই অধ্যায়ে এই সূত্রগুলাই আছে, এটা তোমার জন্য অপশনাল, চাইলে মনে রাখবা, না হলে দরকার নেই। আমারও নিজেরও মনে থাকতো না, স্যাররা কখনো ধরলে আমি বলতে পারতাম না, অপশনাল, কিন্তু সিলেবাসে আছে, প্রশ্ন আসে গেলে কি করবা, তাই তাহলে এই হচ্ছে তোমার সূত্র, এইগুলা এইগুলা আর এইগুলা, এই সূত্রগুলো যদি মনে রাখো তোমার জন্য অঙ্ক করা ইজি। এবার কি অঙ্ক শুরু করব? শুরু করব অঙ্ক? ঠিক আছে, আসো শুরু করি। এই পেজটা কেটে দিই তাহলে। আসো আমরা এখন টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব। টাইপ ওয়াইজ সিকিউ বলতে কি বোঝায় জানো? টাইপ ওয়াইজ সিকিউ বলতে বোঝায় যে এই যে এরকম আর কি, একটা উদ্দীপক থাকবে, ওই উদ্দীপকের আন্ডারে অনেকগুলো প্রশ্ন থাকবে, এই অনেকগুলো প্রশ্ন হচ্ছে এই উদ্দীপক থেকেই, মানে এরকম যদি কোনো একটা উদ্দীপক আসে এখান থেকে আসলে এরকম প্রশ্নগুলাই করা সম্ভব, এর বাইরেও সম্ভব, কিন্তু এইগুলাই তোমাদের বোর্ড কোশ্চেনে আসে, বুঝছো? এই প্রশ্নগুলাই তোমাদের বোর্ড কোশ্চেনে আসে, তো এগুলো করলেই এনাফ। আসো শুরু করি। তো কি বলতেছে দেখো তো, এখানে বলতেছে তোমরা রেডি, আমি শুরু করব? আচ্ছা দেখো এখানে বলতেছে যে একটি ট্রাক স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ড যাবত, আমি প্রথমেই বলে নিই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের কম্বিনেশন, তার মানে এখানে তুমি দ্বিতীয় অধ্যায়ের নলেজও তোমার কাজে লাগবে, তৃতীয় অধ্যায়ের নলেজ তো কাজে লাগবেই, কারণ একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমাদের বল, তো সেটা এখানে কানেক্টেড আছে আর কি। একটি ট্রাক স্থির অবস্থা থেকে, আর আমি আরেকটা কথা বলে নিই, ওই যে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের ত্বরণের মান আর কি যে কোনোভাবে বের করে আনতে হবে, মানে এই অধ্যায়ে কোনো একভাবে ত্বরণের মানটা বের করে আনতে হবে ওই দ্বিতীয় অধ্যায় থেকে, মানে এ এর মানটা, দ্বিতীয় অধ্যায়ের নলেজ ওখানে কাজে লাগে। আসো দেখি কি বলে। একটি ট্রাক স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড ত্বরণে ততপর 10 মিনিট সমবেগে চললো, এরপর হঠাৎ একজন পথচারীকে দেখে ড্রাইভার ব্রেক চেপে দিলে ট্রাকটি 50 মিটার দূরে গিয়ে থামলো। থামলো মানে কি, ওখানে বেগ শূন্য, ড্রাইভার সহ ট্রাকের ভর আছে হচ্ছে 2000 কেজি, তার মানে এই যে এখানে যে ভরটা দেওয়া আছে এটা ড্রাইভার সহ ট্রাকের ভর। ভালো কথা, শুধু ট্রাকের ভর না, শুধু ড্রাইভারের ভর না, ড্রাইভারের ভর 2000 কেজি কীভাবে হবে, ড্রাইভার সহ ট্রাকের ভর। আচ্ছা রাস্তার ঘর্ষণ বল 400 নিউটন, এই যে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, তার মানে একটা বাধাদানকারী বল, এতটুকু মানে ঘর্ষণ বল শুনলে তোমার মাথায় এটা আসতে হবে যে এটা গতির বিপরীতে কাজ করে, তার মানে আমার গতি যদি এদিকে হয় তো ঘর্ষণ বল আমাকে এদিক বেলেই কাজ করাবে, শেষ। আসো আমরা তাহলে কি করব, উদ্দীপক আর প্রথম প্রশ্নটা কপি করে নিব, এটা হচ্ছে আমাদের আসো আমরা কি করব, উদ্দীপক এবং আমাদের প্রথম প্রশ্নটা কপি করব, কন্ট্রোল ভি, এটা আমরা নিচে নামাই আনি, তারপরে আমাদের প্রথম প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আসো দেখি কি বলে, দেখি এটা আমরা সলভ করি। আসো এটা আমাদের প্রথম প্রশ্ন আর এটা আমাদের উদ্দীপক, তাহলে আমরা সলিউশন লিখে নিই। আমরা তো উদ্দীপক করে ফেলাইছি। বলছে ট্রাকটিকে উক্ত ত্বরণ দিতে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, ট্রাকটিকে কত ত্বরণ দেওয়া হয়েছে বলো তো, কত ত্বরণ দেওয়া হয়েছে? এই ট্রাকটিকে এখানে লেখা আছে না যে একটি ট্রাক স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তাহলে ট্রাকটাকে কত ত্বরণ দেওয়া হয়েছে বলো? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো এটাই তো ইউজ করবো। আসলে লিখি তাহলে, এখানে দেওয়া আছে, তুমি লিখবা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে ট্রাকটিকে উক্ত ত্বরণ দিতে, তার মানে ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণ তুমি লিখতে পারবা a ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে আমরা দেখো আমাদের বল বের করতে হবে, তাই না, প্রযুক্ত বল, আর প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ। যদি এখানে অন্য কোনো বল না থাকে তাহলে আমরা কি করি, আমরা আসলে ওই শুধু এফ ব্যবহার করি, কিন্তু দেখো এখানে কিন্তু আরেকটা বল আছে, সেটা হচ্ছে যে ঘর্ষণ বল, ঠিক আছে, তার মানে আমাদের এখানে দুইটা বল আছে, মানে এখানে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে, মনে করো এই হচ্ছে যদি আমাদের রাস্তা হয়, আর এরপরে যদি এই মনে করো একটা ট্রাক আমাদের চলতেছে, এটা যদি আমাদের সেই ট্রাক হয়, দুইটা চাকা দিয়ে দিই, নাহলে ট্রাক লাগবে না, মনে করো একটা চাকা এই একটা চাকা, মনে করো এই ট্রাকটাই রাস্তার উপরে চলতেছে, তার মানে কি আমাদের এই ইঞ্জিন তাকে সামনের দিকে বল দিবে, ইঞ্জিন তো তাকে সামনের দিকে নিতে চাইবে আর কি, তাহলে ইঞ্জিন এদিক বলে বল দেবে, ইঞ্জিন যে বল দেবে সেটা হচ্ছে এফ, কিন্তু এখানে তো আরেকটা বল আছে যে রাস্তার ঘর্ষণ বল, যেটা চাচ্ছে যে এটাকে বিপরীত দিকে নিতে, তাহলে এই ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি, যাতে ছোট বল আমরা বুঝি আর কি। এই ঘর্ষণ বলের মান হচ্ছে 400 নিউটন, তার মানে কি
তুমি বুঝতে পারছো এই সমীকরণটার রূপ কেমন হবে? এই সমীকরণের রূপ হবে হচ্ছে, দেখো এখানে যেহেতু দুইটা দিক চলে এসেছে, একটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর, তুমি এই দিককে পজিটিভ ধরে নাও, কারণ ইঞ্জিন যেদিকে দিচ্ছে ওই দিককে পজিটিভ ধরা ভালো, আর এই দিককে নেগেটিভ ধরে নাও। ধরে নাও তাহলে এফ প্লাস এফ আর মাইনাস এফ, বুঝেছো? প্লাস এফ মাইনাস এফ কি জন্য? কারণ দুইটা বিপরীত দিকে, বিপরীত দিকে হলে আমরা কোন সূত্র ব্যবহার করি দেখো তো, এই যেখানে লিখে দিলাম এফ ওয়ান মাইনাস এফ টু, সেটা ইউজ করতেছি। তাহলে এখানে এফ ওয়ান মাইনাস এফ টু ইউজ করলাম, আর এটা সমান তুমি লিখে দিতে পারবা এম এ, এটা সমান লিখে দিতে পারবা কি এম এ। দেখো তো এম কত দেওয়া আছে, ড্রাইভার সহ ট্রাকের ভর, কারণ পুরো ট্রাকটাকেই তো আগায় নিয়ে যাবে, তাহলে ভর এখানে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 2000 কেজি। শেষ। আমরা এখন মান বসাই এফ এর মানটা বের করে ফেলবো, কারণ দেখো বাকি সব কিছুর মান তুমি জানো আর কি। তাহলে তুমি এফ এর মান বের করবা, দেখো এফ এর মান দেওয়া আছে, ছোট হাতে এফ এর মান দেওয়া আছে 400, এই রাস্তার ঘর্ষণ বল 400 নিউটন, আর এম এর মান 2000 দেওয়া আছে, আর এ এর মান কত দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে 2। তাহলে তুমি ক্যালকুলেশন করো এফ, এই যে -400 এপারে গেলে +400 হবে, আর এর সাথে এটা গুণ দিলে হয় হচ্ছে 4000, আর এখানে যোগ হবে 400। তাহলে এফ এর মান কত আসলো? এফ এর মান আসলো হচ্ছে 4400। বলো এই ম্যাথটা বুঝেছো কিনা? এটাই হচ্ছে আমাদের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। আমরা তো এই যে এটাকে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল ধরেছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। বলো বুঝেছো? ক্লিয়ার এই ম্যাথটা? আর এটা আমাদের ঘর্ষণ বল। এই ম্যাথটা ক্লিয়ার কিনা আমাকে বলো, না বুঝলে বলো, আমি আবার বলি, সমস্যা নেই, বলো। বলো তো বুঝেছো কিনা? বাকিরা 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 কি বুঝছো? ঠিক আছে, ফারদিন বুঝেছো? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, দেখছো চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এখন আবার খ নম্বরটা করবো। তা খ নম্বর ম্যাথটা বললো যে রাস্তার ঘর্ষণ বলকে বিবেচনায় না আনলে ট্রাকটির ত্বরণ কত হতো। মানে এই যে এখানে যে ত্বরণটা হয়েছে, তাই না? এটা হচ্ছে রাস্তার ঘর্ষণ বলকে বিবেচনায় আনার পরে, যদি বিবেচনায় না আনতা তখন ত্বরণ কত হতো। এখন আসো বের করি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, আর এটা আমাদের খ নম্বর প্রশ্ন। তো আসো বের করি। ত্বরণ তখন অবশ্যই একটু বাড়তো আর কি। এটা আমাদের এটা ছিল, আর একটা আছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, দেখো আমাদের ত্বরণ রাস্তার ঘর্ষণ বলকে বিবেচনায় আইনে আমাদের ত্বরণ আসছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। যদি আমাদের ঘর্ষণ বলকে বিবেচনায় না আনতাম তখন ত্বরণের মান অবশ্যই বাড়তো। আচ্ছা দেখো কত আমরা ক নম্বর হতে পাইলাম, আমাদের ইঞ্জিন বল দিতে হচ্ছে 4400, তাই না? আমরা ক নম্বর হতে পাইলাম ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। রাস্তায় ঘর্ষণ বল না থাকার মানে কি, শুধু ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বলটা থাকা। তাহলে তুমি এখানে লিখবা সলিউশন ক হতে পাই, ক হতে পাই। তার মানে দেখো তোমাকে যদি খ নম্বর প্রশ্নটা গ নম্বরে দিত, তোমাকে কিন্তু ক নম্বর আগে করে আসতে হইতো ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত সেটা পাওয়ার জন্য। ক হতে পাই ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, ইঞ্জিনই তো বল প্রয়োগ করবে, না হলে গাড়ি সামনে আগাবে কিভাবে? এই ইঞ্জিন বানানো তো ভুলে গেছি, যাই হোক ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, সেটাকে তুমি এফ দ্বারা প্রকাশ করেছিলে এবং সেটার মান তুমি পেয়েছো হচ্ছে 4400। তাহলে এখানে তুমি লিখে দাও 4400 কত, 4400 নিউটন। 4400 শুধু লিখলে হবে, নিউটন লিখতে হবে। এটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। ঠিক আছে, আমরা ক হতে পাইলাম এটা। এখন আমাদের ঘর্ষণ বল বিবেচনায় আসতেছে না, তার মানে এখানে কেসটা হচ্ছে এইরকম। এই যে তুমি শুধুমাত্র কি করতেছো, আমি তোমাকে দেখাই কেসটা কেমন। এখানে কপি করলাম, কন্ট্রোল জেড, দেখো আমি কপি করি, দাঁড়াও আগে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা দেখো এটাই আর কি। তাহলে মনে করো এই বরাবর এফ আছে, তুমি যখন ঘর্ষণ বলকে বিবেচনায় আনবা না, তার মানে কি এই ঘর্ষণ বলটা থাকবে না। ঘর্ষণ বল না থাকার মানে কি, এখানে শুধু একটা বলই থাকবে এফ। এই এফ এর কারণে এই এম ভরের বস্তুটা ড্রাইভার সহ যে ট্রাক সেটা এ ত্বরণ প্রাপ্ত হবে, এই ঘটনাটা ঘটবে। তাহলে তুমি লিখতে পারবা আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, কারণ এখানে আর একটা বলে আছে, আমাদের এখানে বলেই দিচ্ছে ঘর্ষণ বলকে বিবেচনায় না আনলে। তো আমরা ঘর্ষণ বলকে বিবেচনায় কেন আনবো? তাহলে এখানে সব কিছুর মান বসে এর মানটা বের করে ফেলবো। এফ এর মান কত, 4400
400। এম এর মান কত? এম এর মান হচ্ছে 2000 কেজি, আর এ এর মান আমরা বের করব। তাহলে এ এর মান কত আসবে? এ এর মান আসবে হচ্ছে আমাদের 4400 ডিভাইডেড বাই 2000, ভাগ করে দেখো তুমি এটা পাবা হচ্ছে 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ একক। একক তো তোমাকে আমি শিখাইছি, তাই না? তাহলে একক আমি তোমাকে আবার কেন শিখাবো? তাহলে এটা হচ্ছে আমাদের একক। বলো বুঝছো কিনা? হ্যাঁ, সহজ ছিল। আসো আমরা এখন গ নম্বর ম্যাথটা করি। তাহলে প্রথমত উদ্দীপক, তারপরে প্রশ্ন। এখন আমাদের প্রশ্নটা আগে কপি করি। তারপর বলছে সমবেগে চলন্ত অবস্থায় ট্রাকটির ভরবেগ কত ছিল। তাহলে সমবেগে চলন্ত অবস্থায় ভরবেগ কত ছিল সেটা আমাদের বের করতে বলতেছে। আসো বের করি, আমি তোমাকে আগে দেখাই। দেখো আমাদের এটা হচ্ছে উদ্দীপক, আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন গ নম্বর। তো আমাকে এখন জিজ্ঞেস করতেছে সমবেগে চলন্ত অবস্থায় ভরবেগ কত। তাহলে সমবেগে চলন্ত অবস্থায় বেগ কত সেটার সাথে ভর গুণ দিয়ে দিলেই তো ভরবেগ পেয়ে যাবো, তাই না? দেখো ভরবেগ মানে কি? ভরবেগ সমান পি ইকুয়াল টু এম ভি। আর এখানে বলতেছে সমবেগে চলন্ত অবস্থায়, তার মানে কি এই যে এই ভিটা এটা হচ্ছে সমবেগে চলন্ত অবস্থায় বেগ। তাহলে সমবেগে চলন্ত অবস্থায় বেগটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কোথা থেকে বের করবো? এই যে দ্বিতীয় অধ্যায় বের করা শিখে এসেছি। একটি ট্রাক স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড যাবত 2 মিটার পর ত্বরণে চলছে, অতঃপর 10 মিনিট সমবেগে চলছে। তার মানে 10 সেকেন্ড পরের যেই বেগ ওটাই তো সমবেগ। তাহলে 10 সেকেন্ডে আমাদের বেগ কত সেটা আমরা বের করে আসো। তাহলে আমাদের কি বলতেছে? স্থির অবস্থান থেকে চলতেছে। আমরা সলিউশন করে আসো। আমাকে বলতেছে ট্রাকটি স্থির অবস্থান থেকে চলতেছে। যদি স্থির অবস্থান থেকে চলে তাহলে তুমি কি বলতে পারবা? এখানে তার আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এখানে বলেই দিছে ট্রাকটা স্থির অবস্থা থেকে চলতেছে। আর কত সময় চলতেছে? প্রথম 10 সেকেন্ড যাবত চলতেছে। আর কত ত্বরণে চলতেছে? সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছে। যদি এতই হয় তাহলে তার শেষ বেগ কত হবে? তুমি অবশ্যই জানো এখানে কোন সূত্রটা ইউজ করতে হবে। তুমি লিখবা আমরা জানি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ এর মান হচ্ছে 0 আর এ এর মান তাহলে কত? এ এর মান হচ্ছে আমাদের 2 আর টি এর মান হচ্ছে 10। তাহলে এখানে হইলো হচ্ছে 20। ঠিক আছে, 20 কি মিটার পার সেকেন্ড। ওকে, এটা আমাদের বেগের মান হয়ে গেল। আর দেখো তো এই গাড়িটা আমি তোমাকে একটু লেখচিত্রের মাধ্যমে দেখাই আর কি। দেখো এই গাড়িটা এরকমভাবে চলতেছিল। তাহলে এই গাড়িটা এখান থেকে শুরু করে এটা হচ্ছে প্রথম 10 সেকেন্ড, আর এটা হচ্ছে পরবর্তী 2 মিনিট। মানে বলতে আরও 2 মিনিট মানে কত? 10 মিনিট। 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড। এই যে 1 মিনিটে 60 সেকেন্ড, তার মানে 10 মিনিট হচ্ছে 600 সেকেন্ড। এটা এতটুকু হচ্ছে 600 সেকেন্ড। ঠিক আছে, এতটুকু চলতেছিল ত্বরণে, এতটুকু চলতেছিল সমবেগে। এটা কিন্তু আমি করাইছি সব, হ্যাঁ, সমবেগে। তার মানে এটা আমাদের আদি বেগ এখানে ইউ, সেটা আমাদের 0 ছিল। এখানে আমাদের ত্বরণের শেষ বেগ সেটা আমরা পাইলাম হচ্ছে 20। তার মানে এই ত্বরণের শেষ বেগটা সমবেগে শুরুর বেগ, আর এই বেগেই পুরো রাস্তাটা সে চলবে, চলে এত দূর পর্যন্ত আসবে। ঠিক আছে, তার মানে এখানেও তার বেগটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তার মানে সমবেগ হচ্ছে 20। তার মানে আমরা কি করব? সমবেগে চলন্ত অবস্থায় ভরবেগকে লিখতে পারবো। অতএব সমবেগে চলন্ত অবস্থায় ট্রাকটির ভরবেগ সমবেগে চলন্ত অবস্থায় ট্রাকটির ভরবেগ, ট্রাকটির ভরবেগ সেটাকে তুমি লিখতে পারবা এইভাবে আর কি। দেখো কিভাবে? ওই যে পি ইজ ইকুয়াল টু এম ভি। তো এম এর মান তুমি জানো, এই যে দেওয়া আছে ড্রাইভার সহ ট্রাকের ভর 2000 কেজি। তাহলে তুমি লিখলা 2000, আর ভি এর মান তুমি বের করলা 20। তো কত বাবা? 2 এর সাথে 2 গুণ করলে 4, আর এখানে 4টা শূন্য হয়ে যাবে, 4টা শূন্য। এত কি? আর ভরবেগের একক তুমি জানো, সেটা হচ্ছে যে কেজি এম এস ইনভার্স 1। ওই যে ভর আর বেগের একক পাশাপাশি গুণ হয়ে যাবে। এই তো, বলো তো বুঝেছো কিনা? বুঝেছো? সহজ। আসো তারপরে আমরা কি করব? আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করব। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্ক, আর এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আসো দেখি, গ করলাম, এবার আমরা ঘ করব। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এটা হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্ক। দেখি আসো এটা করার চেষ্টা করি। তো আমাদের এখানে কি বলতেছে? ব্রেক চাপার পর ট্রাকটি থামতে কত সময় লেগেছিল আর কি। দেখো এরপরে হঠাৎ একজন পথচারীকে দেখে ড্রাইভার ব্রেক চেপে দিলে ট্রাকটি 50 মিটার দূরে গিয়ে থেমে গেল। মানে টোটাল চিত্রটা এরকম। আমরা এটা আমাদের কিন্তু 2 নম্বর অধ্যায়ের আর কি প্রশ্ন। এটা অধ্যায়ের প্রশ্ন কিন্তু আমি যে যে প্লেলিস্টটা তোমাদের করতে বললাম ওই প্লেলিস্টটা করানো ছিল, তোমাদের মনে আছে কিনা জানি।
করলে মনে আছে, না করলে মনে নাই। আচ্ছা দেখো, তার মানে কি প্রথম 10 সেকেন্ড সে চলতেছিল ত্বরণে, তার মানে এটা হচ্ছে ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তারপরে পরবর্তী 10 মিনিট মানে কি 600 সেকেন্ড, 600 সেকেন্ড এ চলতেছিল কিসে, সমবেগে। আর এরপরেই তো একজন পথচারীকে দেখে ব্রেক চাপছে, আর তারপরে একটা সময় সেটাতে T3 নাম দিতে পারো অথবা শুধু টি নাম দিতে পারো। কারণ দেখো, প্রথম সময়কে যদি তুমি T1 নাম দাও, এই সময়কে যদি তুমি T2 নাম দাও, এই সময়কে তো T3 নাম দিতেই হবে। আর এটা আমাদের মন্দনে চলেছে, আর মন্দনে যদি চলে তার মানে শেষে গিয়ে তার শেষ বেগটা 0 হয়ে গেছে, আর মন্দনের শুরুর বেগটা সমবেগের শেষে সমবেগ, আর সমবেগ আমাদের কত ছিল, সমবেগ ছিল আমাদের 20 মিটার পার সেকেন্ড। বলো তো কাহিনী জ্ঞানী বুঝতে পারছো? এখানে 3টা কেজের গাড়ি চলছে, প্রথমে ত্বরণে চলছে, তারপরে সমবেগে চলছে, তারপরে মন্দনে চলছে। ত্বরণে চলার সময় শেষ বেগ আমরা বের করেছি, সেটা ছিল 20 মিটার পার সেকেন্ড। আর এই 20 মিটার পার সেকেন্ডে সমবেগে চলবে 10 মিনিট যাবত। তো 10 মিনিট যাবত চললো, চলার পরে আমাদের কি হলো, গাড়িটা আবার মন্দনে চলবে। তো মন্দনে চললে কি হয়, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে গাড়িটার বেগ আস্তে আস্তে কমতে থাকে, গাড়িটার বেগ আস্তে আস্তে কমতে থাকে, এবং কমতে কমতে কী হয়, একসময় শূন্য হয়ে যায়। আর শূন্য হইলে কি হয়, ওই শুরুর বেগটা কী হবে, সমবেগটা আমাদের মন্দনের শুরুর বেগ হয়। আর এটা কি বলছে দেখো তো, 50 মিটার দূরে গিয়ে থেমে গেছে, তার মানে এখানে যে অতিক্রান্ত দূরত্ব এস সেটা হবে আমাদের 50 মিটার। অঙ্ক করার জন্য যে যে ডাটার প্রয়োজন আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আমরা লিখতে পারবো এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো তো। এখানে ডাটা দেওয়া আছে হচ্ছে আদিবেগ, সেটা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের শেষ বেগ সেটা দেওয়া আছে 0, আমাদের অতিক্রান্ত দূরত্ব সেটা দেওয়া আছে 50 মিটার। আমাদের এখান থেকে সময়ের মানটা বের করতে হবে। আমরা এটার জন্য কোন সূত্রটা ব্যবহার করব একটু বলতে পারবা? মনে আছে কি? তুমি লিখবা আমরা জানি। বলো তো মনে আছে কোন সূত্রটা ব্যবহার করবা? ত্বরণের সূত্র ব্যবহার করবা। কোন সূত্রটা? যেখানে ত্বরণ নাই, সেটা ছিল কীরকম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্র ব্যবহার করে তুমি টি এর মান বের করবা। এস এর মান বসাবা 50 প্লাস সমান, দেখো তো ইউ এর মান তুমি জানো, ইউ এর মান তোমার জানা আছে 20, ভি এর মান তো 0, আর নিচে হবে 2, আর এখানে টি এর মান তুমি বের করবা। তাহলে এটা দ্বারা এটাকে কাটবা, হবে হচ্ছে 10, আর 10কে এই পার আয়না দিবা, এই পার আয়না দিলে 50-এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে টি এর মান এরকম হবে, টি ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 10, তাহলে হবে হচ্ছে 5। এটাই হচ্ছে উত্তর। তার মানে এই ট্রাকটা ওই ব্রেক চাপার 5 সেকেন্ডের মধ্যেই থেমে যাবে আর কি। তার মানে ব্রেক চাপার পর ট্রাকটি থামতে 5 সেকেন্ড সময় লেগেছিল। তুমি লিখবা ব্রেক চাপার পর, ব্রেক চাপার পর ট্রাকটি থামতে কত, 5 সেকেন্ড সময় লেগেছিল। এই অঙ্কটা বুঝতে পেরেছ? বলো তো। সহজ। আমরা যে সূত্র দেখছি সেই সূত্রের মধ্যে এখনো আছে। এখন আমরা ও নম্বর অঙ্কটা করব। ব্রেক চাপার পর ট্রাকটির ত্বরণ কত ছিল, পারবা? ব্রেক চাপার পর ট্রাকটির ত্বরণ জানতে চাইছে। আমরা জানি ব্রেক চাপার পর ট্রাকের জীবনে ত্বরণ হয় না, বন্ধন হয়। তার মানে এখানে ঋণাত্মক ত্বরণের মান তোমাকে বের করতে হবে, আশা করি। এখন আমরা ও নম্বর অঙ্ক করব। ঘ এর পরে আমরা করব হচ্ছে ও নম্বর অঙ্ক। এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে আমাদের ও নম্বর প্রশ্ন, আশা করি। ব্রেক চাপার পর ট্রাকটির মন্দন কত ছিল, আমরা তাহলে এখান থেকে এই উদ্দীপকটাকে কপি করতে পারি। বারবার কেন লিখবো বলো তো, আমাদের তো একই জিনিসই লাগবে। দেখো আমরা একটু কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাই তো আমাদের লাগবে। তাহলে ব্রেক চাপার পর ট্রাকটির মন্দন কত ছিল, তার মানে এই যে এখানে এসেই তো সে ব্রেক চাপছে, এই যে এই জায়গাটাই, এই পয়েন্টে এসেই তো সে ব্রেক চাপছে, তাই না? এই পয়েন্টে এসেই তো সে ব্রেক চাপছে। এখন এই পয়েন্টে এসে যদি সে ব্রেক চাপে, তাহলে এখানে আমাদের এর মানটা বের করতে হবে। তো আমরা এখানে কি কি এর মান জানি দেখো তো, আমরা সলিউশন লিখে দিই। সলিউশন লেখার পরে আমরা লিখতে পারবো এখানে, এখানে দেখো ব্রেক চাপার পর তুমি আদি বেগের মান জানো, সেটা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড। তুমি শেষ বেগের মান জানো, সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। থেমে গেছে মানে শেষ বেগ 0। তুমি এস এর মান জানো, সেটা হচ্ছে যে 50 মিটার। তুমি টি এর মান বের করেছো, টি এর মান কি বের করেছো, সেটা কত বের করেছো, 5 সেকেন্ড বের করেছো। এই যে ঘ নম্বরে, মানে ঘ নম্বরে বের করলা, সেটা হচ্ছে 5 সেকেন্ড।
দেখো তুমি 4টা চলকের মান জানো, যে কোনো একটা সমীকরণ ব্যবহার করো যার ভিতরে এ আছে, তাহলে মনে করো তুমি পেয়ে যাবে আর কি, কারণ তুমি 4টা চলকের মান জেনে গেছো এই কেসটুকের জন্য, তাই না? তা আসলে আমরা এখন কি করব, এখানে আমরা যে কোনো একটা সমীকরণ ব্যবহার করবো। তুমি লিখলাম মনে করো আমরা জানি, আমরা কি জানি, মনে করো ওই যে একটা সমীকরণ আমরা জানি a = v - u/t, এটা ব্যবহার করতে পারো, অথবা s = ut + ½ et স্কয়ার, এটা ব্যবহার করতে পারো। যেটাই ব্যবহার করো দেখবা সেম উত্তর পাবা। তাহলে আমি সহজটা ইউজ করি, কঠিনের মধ্যে কেন যাব, সহজ থাকতে। তাহলে এটা ইউজ করব, এটা ইউজ করলেই দেখবা বের হয়ে যাবে। তাহলে a এর মান বের করব, v এর মান তো জানো 0, u এর মান জানো 20, আর t এর মান দেখো দেওয়া আছে 5। যদি মানগুলো বসায় দাও তাহলে a এর মান পাবো হচ্ছে -4 একক কি মিটার/সেকেন্ড স্কয়ার। বলো বুঝেছো কিনা? দেখছো অঙ্কগুলো কিন্তু সব সহজ, ছোট ছোট অঙ্ক। এইসব অঙ্কই পরীক্ষায় আসে কিন্তু আমরা পারি না। তাহলে এবার আমরা করবো হচ্ছে 6 নম্বর, ও তারপরে করবো হচ্ছে কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তারপরে আমাদের আসবে হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এবার আমাদের কি বলতেছে, দেখো ট্রাকটি থামাতে ব্রেকজনিত বলের মান কত। দেখো তো আমাদের ব্রেক কোথায় চেপেছিলাম আমরা, এই মানে কন্ট্রোল সি। তাহলে এখান থেকে দেখো আমরা ব্রেক কোথায় চেপেছিলাম, আমরা ব্রেক চেপেছিলাম হচ্ছে এই জায়গাটাই। তার মানে আমাদের দেখো তো বলের মান বের করতে গেলে আসলে কি কি লাগে, বলের মান বের করতে গেলে আমরা জানি কি F = ma, তার মানে ভর লাগবে আর ত্বরণের মান লাগবে। দেখো আমরা ড্রাইভার সহ ট্রাকের ভর কিন্তু জানি, তার মানে এম নিয়ে টেনশন নাই, এ নিয়ে টেনশন। তাহলে যখন আমাদের ব্রেক চাপছে তখন তার ত্বরণের মান কত হয়েছে আমরা অলরেডি বের করে আসলাম ও নম্বরে, সেটা কত -4 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ত্বরণের মান, আমাদের কিন্তু ত্বরণের মান জানতে চাইছিল। তার মানে এখানে ত্বরণের মান তুমি লিখবে হচ্ছে -4 ms²। যদি তোমার মন্দন চাইতো মন্দন, তখন কিন্তু আর মাইনাস দিতা না, শুধু 4 মিটার/সেকেন্ড স্কয়ার লিখতাম। আসো এবার আমরা ও নম্বরটা করে ফেলি। তো দেখো আমাদের বলতেছে ট্রাকটি থামাতে ব্রেকজনিত বলের মান কত। ব্রেকজনিত বল মানে কি, এই যে আমাদের এটুকের জন্য কতটুকু বল লাগছে আর কি। আসো আমরা দেখি এটুকের জন্য বল নির্ণয় করতে আমাদের ত্বরণ লাগবে আর ভরের মান লাগবে। তাহলে লিখবা এখানে ভরকে তুমি এম দ্বারা যদি প্রকাশ করো সেটার সমান দেখো দেওয়া আছে 2000 কেজি। আর আমাদের ত্বরণ ব্রেকের কারণে ত্বরণ তুমি লিখতে পারো ব্রেকজনিত ত্বরণ তুমি যেটা সেটাকে এ দ্বারা প্রকাশ করো, সেটার মান তুমি যে পেয়েছো -4 ms²। তাহলে তুমি এবার বলো, তার মানে তুমি এবার বলো যেখানে বল তুমি কত পাবা। বল তুমি পাবা F = ma, তাহলে লিখতে পারবা আমরা জানি, বা ছোট করে লিখলাম আমরা জানি, তুমি F = তুমি লিখতে পারবা ma। তো তুমি কি জানো, এফ এর মান তো তুমি বের করবা, এম এর মান দেখো 2000 দেওয়া আছে, আর এ এর মান হচ্ছে -4। যদি গুণ করে দাও তুমি পাবা হচ্ছে আমাদের কত পাবা বলো তো, কত পাবা? 8000 পাওয়া উচিত, এখানে 8000 পাওয়া উচিত। এখন একটা কথা হচ্ছে যে তুমি একটা বল কিন্তু এখানে মিস করে গেছো, মানে তুমি যদি এটা এইভাবে করে আসো তোমাকে স্যার এইভাবে কেটে দিবে আর কি, এভাবে কেটে দিবে, কারণ তুমি একটা বল মিস করে গেছো। কি বল মিস করে গেছো, এই যে দেখো একটা বল বসে আছে, তোমাকে কিন্তু এখানে ঘর্ষণ বলকে বাদ দিতে বলে নাই, তুমি কেন বাদ দিবা, ঘর্ষণ বলকে তোমার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ঘর্ষণ বলকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর ইকুয়েশন কি F = ma থাকবে? F = ma থাকবে না। আমরা কি জানি ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে, তার মানে আমার যদি গতি এদিকে থাকে ঘর্ষণ বল তার উল্টা দিকেই কাজ করবে। তাহলে ঘর্ষণ আমি তোমাকে দেখাই, আমাদের ব্রেক চাপার কারণে তখন বলটা কিন্তু এদিক বলে কাজ করতেছে, কিন্তু তখন আবার ঘর্ষণ বল এদিক বলে কাজ করবে, মানে ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল কি করে, অলওয়েজ গতির বিপরীতে কাজ করে। তো আসলে ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করাই, মানে ব্যাপারটা তখন এরকম হবে। মনে করো এটা আমাদের গাড়িতে ব্রেক চাপার কারণে গাড়ি আমার এদিক বলে থামার চেষ্টা করবে, কারণ গাড়ি চলতেছিল এদিক বরাবর, তাহলে গাড়ি থামতে যখন চেষ্টা করবে এদিক বরাবর, কিন্তু ঘর্ষণ বল তখন আবার কাজ করবে এদিক বরাবর। তার মানে তুমি যদি এই বলটাকে এফ ধরো, তখন এই বলটাকে ছোট হাতের এফ হবে ঘর্ষণ বল, তখন ইকুয়েশনটা এরকম হবে। মনে করো এই দিকটাকে তুমি যখন পজিটিভ ধরলা, তাহলে এই দিকটা অলরেডি নেগেটিভ হয়ে যাবে বাই ডিফল্ট। তার মানে এখন তখন আবার কি হবে, এই যে এফ মাইনাস ছোট হাতের এফ সমান এই যে এম এ। এই ইকুয়েশনটা কেন এরকম হবে বুঝতে পারছো, মানে এই যে এই ইকুয়েশনটার রূপ তখন এরকম হয়ে যাবে। বুঝেছো কি না বলো তো?
তখন তুমি এখান থেকে এফ এর মান বের করবা। এফ এর মান বের করতে গেলে দেখো এফ এর মান তোমার জানা আছে, সেটা হচ্ছে 400। আর এখানে এম এর মান কত? এম এর মান দেখো দেওয়া আছে 2000। আর এ এর মান কত? এ এর মান দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের -4, আমরা ও নম্বরে বের করছি। তাহলে এখান থেকে 4 - 400 সমান এই যে এখানে কত পাবা? এখানে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে -8000। আচ্ছা, আর এফ সমান তাহলে কি পাবা? এই যে -4 দিয়ে যায় +4 হয়ে যাবে, তাহলে -8000 + 400, তাহলে কত হবে বলো তো? এফ = -7600, -7600 এত নিউটন। এটা দ্বারা বোঝাচ্ছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা ব্রেক জনিত বল, মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা ব্রেক জনিত বল, ঠিক আছে? তো মাইনাস আর কিছুই না, এটা দ্বারা বোঝাচ্ছে ব্রেক জনিত বল, মানে দিক বোঝাচ্ছে, মানে এটা গতির বিপরীত দিকে, এটা ছাড়া কিছুই বোঝাচ্ছে না। মাইনাস দ্বারা দিক বোঝায় আর কি, প্লাস মাইনাস দ্বারা তোমাদের জন্য দিকই বোঝাবে, মনে রাখবা এতটুকু। তার মানে এটা হচ্ছে আমাদের ব্রেক জনিত বল, অতএব তুমি লিখতে পারবে হচ্ছে ব্রেক জনিত বল, ব্রেক জনিত বল, সেটা তুমি এফ = লিখতে পারবা হচ্ছে ব্রেক জনিত বল লিখলা, তার মানে মাইনাস দেওয়ার দরকার নাই, 7600 নিউটন। বলো এই অঙ্কটা বুঝেছো কিনা? বলো বুঝেছো এটা? বুঝেছো কি বলো তো? না বুঝলে বলো, আমি বলবো। বুঝছো এই অঙ্কটা? বুঝেছো? কয়বার জিজ্ঞেস করা লাগে রে? এই অঙ্কটা বুঝেছো কিনা বলো? ঠিক আছে। তো এরপরে আমাদের যে প্রশ্নটা, আমার অলরেডি উত্তর করানো হয়ে গেছে। দেখো আমাদের এরপরের যে প্রশ্নটা, সেটা আমাকে বলতেছে যে দেখাও যে রাস্তায় যদি ঘর্ষণ বল কার্যকর না থাকতো বা না কার্যকর না হলে ট্রাকটির চাকাকে স্থির করতে আরও বেশি বল প্রয়োগ করতে হতো আর কি। এই যে এই প্রশ্নটা, আসো আমি তোমাকে দেখাই। এই প্রশ্ন আমি অলরেডি উত্তর দেখাই দিয়েছি। কিভাবে দেখাইছি আমি তোমাকে দেখাই। প্রথমে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, আসো উদ্দীপকটা নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের উদ্দীপক, তারপরে আমরা প্রশ্নটাকে নিয়ে আসবো, এটা আমাদের প্রশ্ন। দেখো আমাদের এখানে বলতেছে এটা, এই যে আমরা প্রথমে যে অঙ্কটুকু এখানে করছিলাম, তাই না? এই যে প্রথমত যে অঙ্কটুকু এখানে করছিলাম, এখানে কিন্তু একটা জিনিস আমরা ক্যালকুলেশন করি নাই, সেটা হচ্ছে রাস্তার ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বল যখন ক্যালকুলেশন করব না, তখন কিন্তু দেখো আমাদের কি, যখন আমরা ঘর্ষণ বল ক্যালকুলেশন করব না, তখন কিন্তু আমাদের বলের মান কত দরকার? 8000 নিউটন। কিন্তু ঘর্ষণ বল ক্যালকুলেশন করতে গেলেই সেই বলের মানটা আমাদের কমে 7600 নিউটন হয়ে যাচ্ছে। তার মানে আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে, বুঝছো? এটাই হচ্ছে অঙ্ক। তার মানে আমরা দেখাই দিলাম, যদি ঘর্ষণ বল বিবেচনায় না আনতাম, তখন আমাদের এটা হইতে হচ্ছে -8000 নিউটন, মানে তখন ব্রেকজনিত বলের মান 8000 নিউটন হইতো, কিন্তু ঘর্ষণ বল থাকার কারণে সেটা হচ্ছিল -7600 নিউটন। তাহলে কি আমাদের -8000 নিউটন ছোট, তার মানে কি ঘর্ষণ বলের মানটা আরও বেশি লাগতো আর কি। তার মানে এটা হচ্ছে আমাদের দেখানো হলো। তুমি এখানে লিখে দিবা, এই লাইনটা লিখে দিবা দেখানো হলো, এই লাইনটা পুরোপুরি লিখবা আর কি। এই লাইনটা পুরোপুরি লিখে তুমি লিখে দিবা যে দেখানো হলো, এই লাইনটা পুরোপুরি লিখবা যে দেখানো হলো, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের কিন্তু 1 নম্বর সেট শেষ। বলো তো এই সেটটা বুঝেছো কিনা? এই সেটটা বুঝেছো কিনা আমাকে একটু বলো। বুঝেছো? এই সেটটা বুঝেছো? এই রুনি আর ইতিমনি, বুঝেছো এই সেটটা? বুঝছি। ঠিক আছে, এরকমই ম্যাথগুলা। তারপরে মনে করো দ্বিতীয় সেটটাই দেখো, এটা আছে। দ্বিতীয় সেটটা হচ্ছে আমাদের ওই যে কিছুই না, ওই যে আমাদের যেই আমরা মহাকর্ষ বিকর্ষ বল পড়লাম না, ওই রিলেটেড প্রশ্ন। আমি তোমাকে একটুখানি বুঝাই দিই, করে দিব। আজকে করব না, কালকে করব, সমস্যা নাই। আর কালকে কিন্তু আর সূত্র রিভিউ করব না, কালকে কিন্তু একদম সরাসরি 3 সেট ম্যাথ করে ফেলবো। আর 3 সেট ম্যাথ আছে, যে এই এক সেট, এই এক সেট, এই এক সেট, আর এই এক সেট, 3 সেট ম্যাথ আছে। এই 3 সেট ম্যাথ করলেই মনে করো আমাদের এই অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে সবগুলোই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মহাকর্ষ রিলেটেড ম্যাথ, এটা হচ্ছে ভরবেগ রিলেটেড ম্যাথ, আর এটা হচ্ছে সেই একই ধরনের দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়ের একটা কম্বিনেশন টাইপের ম্যাথ। ঠিক আছে, আমরা করব কালকে। আমি তোমাকে বলি, একটু বুঝাই দিই যাতে তুমি বাড়িতে করতে পারো। এই যে পৃথিবীর সাথে বস্তুর আকর্ষণ বলের মান নির্ণয় করো, নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করবা।
ঠিক আছে, একটু চেষ্টা করো, দেখো যে এইখান থেকে এই অঙ্কগুলো করতে পারো কিনা। হ্যাঁ, যদি করতে পারো খুবই ভালো, না পারলে আমি করে দিব। ঠিক আছে, আমি তোমাকে এই স্লাইডে দিয়ে দিব না, করতে পারো নাকি একটু ট্রাই করো, করবা না ট্রাই? সারি ট্রাই করে না, তোমরা কেন ট্রাই করবা? আচ্ছা, বলো ট্রাই করবা না? হ্যাঁ, আজকে কি শেষ করে দিব? বলো, এটা চুপ করে থাকে শুধু। আপনি করালে করান। এটাই তো দরকার, তা আসো আরেক সেট করাই দিই। তো দেখো এখানে আমাদের বলতেছে কিছু অঙ্ক তো করানো দরকার। তো আমরা প্রথমত উদ্দীপকটা কপি করি, তারপর ক নম্বর প্রশ্নটা কপি করবো। এটা আমাদের মনে করো এই দেখো, এটা আমাদের প্রশ্ন, আর এটা আমাদের ক নম্বর প্রশ্ন, উদ্দীপক আর প্রশ্ন। আসো আমরা করি, আমাদের এটা উদ্দীপক আর এটা আমাদের ক নম্বর প্রশ্ন আমরা নিয়ে আসলাম। এখন আমাদের কি বলতেছে, পৃথিবীর সাথে বস্তুর আকর্ষণ বলের মান নির্ণয় করো। তার মানে কি, আমাদের একটা পৃথিবী লাগবে। পৃথিবী তো অনেক বড় বস্তু, পুরোপুরি দেখাতে পারবা? দেখাতে পারবা না। তোমরা কি খাতায় এইভাবে দেখাবা? খাতায় তো এইভাবে দেখাবা না, খাতায় তোমরা ওই যে ছোট করে আঁকাবা আর কি। আমার এখন অপশন আছে, আমি একটু বড় করে দেখাইলাম। এখন বলতেছে পৃথিবীর ভর, তার মানে এই যে পৃথিবী, এই যে পৃথিবীর ভরকে তো তুমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করো। সেই বড় হাতের এম এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। মানে একের পাশে 24টা শূন্য দিবা, বিশাল একটা ভর। ঠিক আছে, তারপরে বলতেছে কি, এই স্থানে পৃথিবীর ব্যাসার্ধ এত এবং এই বস্তু, এই বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর দেওয়া আছে এত। ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা এত। সব কিছু দরকার নেই আমাদের, এত কিছু দরকার নেই। তার মানে পৃথিবীর সাথে বস্তুর আকর্ষণ বলের মান নির্ণয় করো। এই যে বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 100 কেজি। তার মানে মনে করো 100 কেজি, মনে করো পৃথিবীতে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে আমাদের কত, 100 কেজি। ঠিক তো, 100 কেজি তো, তাই না? তার মানে এখানে আমাদের মনে করো 100 কেজির একটা বস্তু আছে। তার মানে এখানে একটা বস্তু আছে, যে বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 100 কেজি। খুবই ভালো কথা, 100 কেজি লিখে দিলাম। এখন দেখো আমাদের আকর্ষণ বলের মান কিন্তু আমরা অলরেডি শিখে আসছি। পৃথিবীর সাথে বস্তুর আকর্ষণ বলের মান আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে আসছি, এফ ইজ ইকুয়াল টু এমজি। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রেও সেম সূত্রটাই ব্যবহার করতে পারবো। তুমি লিখবা যে আমরা জানি এটাই আকর্ষণ বল, আবার এটাই আমরা ওজন নামে চিনি, আমরা চিনবো আর কি সামনে। তাহলে এফ সমান এমজি। তাহলে এম এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 100, আর জি এর মান তো তুমি জানো, ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8। তার মানে এটা যদি গুণ করে দাও তাহলে 980 নিউটন হয়। এটাই হচ্ছে পৃথিবীর সাথে বস্তুর আকর্ষণ বলের মান। তুমি চাইলে এটাকে ওই যে ওই সূত্র দিয়েও করতে পারতা। কোন সূত্র বলো তো? ওই মহাকর্ষ বলের থেকে অভিকর্ষ বলের সূত্র, সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিন্তু যেহেতু ভূপৃষ্ঠে আছে, তখন আমরা আর এর মান ব্যবহার করতাম। তখন দেখো তো কি হইতো, যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে একটা এম আসতো না। তো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মানেই তো জি, আর এখানে একটা এম, তার মানে এখানে তুমি এম জি লিখতে পারতা। মানে একই কথা, যা লাও তাই কদু, মানে যেদিক দিয়ে যাও ঘুরে ফিরে তোমার এইটাই আসবে আর কি। তাই আমি সরাসরি এই সূত্রটাই ব্যবহার করলাম, সমস্যা তো নাই, সমস্যা নেই। ঠিক আছে, আমার আর ভাল লাগতেছে না, কাল করাবো না এবার। সহজ আছে এই প্রশ্নগুলো করে, এটা নিউটনের মহাকর্ষের সূত্র দিলেই হয়ে যাবে। এই প্রশ্নগুলা কালকে 3 সেট করে দেবো। কালকে তো আমার রিভিউ করা লাগবে না, রিভিউ করতে করতে আজকে অনেক টাইম চলে গেছে। ঠিক আছে রনি, আমরা এই সেটটা কালকে করাই দিব না, দেখো সবাই চলেও গেছে। ঠিক আছে রনি, এই সেটটা একটু ট্রাই করো, পারো নাকি দেখো। হ্যাঁ রনি, ঠিক আছে, তুমি কি লাইনে আছো? রুনি তুমি কি শুনতে পাচ্ছ? ঠিক আছে, সমস্যা নাই, আমরা আজকের মতো ক্লাসটা শেষ করি। নেক্সট দিনে আমরা কি করব, 2 নম্বর সেট থেকে শুরু করে 4 নম্বর সেট পর্যন্ত কমপ্লিট করে ফেলবো। তো ভালো থাকো সেই পর্যন্ত, আশা করি সবাই সুস্থ থাকবা, আর একটুখানি পড়াশোনা করিও। অন্তত এই অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 3টা অধ্যায় আর কি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন অনেক বেশি আসে এখান থেকে। এরপরে আমরা 4 নম্বর তো শেষ করে ফেলছি, 5 নম্বর অধ্যায় শুরু করব।
তো ততক্ষণ পর্যন্ত একটুখানি প্রিপারেশন নিতে থাকো। 5 নম্বর অধ্যায়ের পর থেকে দেখবা কি দ্রুত অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে। 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায়, 8, 9, 10, 11, 12 ছোট 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 অধ্যায় আছে। আর ওই 4-5টা বেশি ক্লাস লাগবে না ইনশাল্লাহ, ওই 4-5টা করে ক্লাস লাগবে, প্রত্যেক অধ্যায় শেষ করে দিতে পারবো। টেনশন নিও না, একটু ধৈর্য ধরে পড়তে থাকো। টেস্ট পরীক্ষা হইলে আমরা দেখবা 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে পারবো। টেস্ট পরীক্ষার জন্য একটু ডিলে হবে, তবে টেস্ট পরীক্ষা হয়ে গেলে আমরা 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে পারবো। টেনশন নিও না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাসটা রেকর্ডিংটা অফ করে দাঁড়াও।